বাংলাদেশের এই মুহূর্তে স্বাধীন হওয়ার পরে মনে হচ্ছে আপনার দৃষ্টিতে বিএনপি কিংবা জামাত তাদের মধ্যে কোনো ধরনের ইন্টারনাল প্রবলেম শুরু হয়েছে কিনা? আমি মনে করি এটা শুরু হয় নাই। এক ঘরে চার ভাই থাকে, চারটা মতদর্শে চলে। গতকাল উপদেষ্টা জনাব নাহিদ সাহেব বলেছেন যে 800 তালিকা ইতিমধ্যে তারা করে ফেলেছেন, 800 মানুষকে হত্যার তালিকা করেছেন। এছাড়া ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা থেকে আপনি তথ্য পেয়েছেন যে প্রায় 1000 পিপল আজকের এই শেখ হাসিনা হত্যা করেছে। এই যুদ্ধটা শেখ হাসিনাই লাগাতে চায়, এই যুদ্ধটা শেখ হাসিনারই প্ল্যান। আর সে কারণেই গত 16 বছর পর্যন্ত তিনি ষড়যন্ত্র করেছেন। আর আজও সেই ভারতে গিয়ে বসে থেকে কুচক্রী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন। আপনি যে পয়েন্টটা শুরুতেই ধরেছেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে তাদের বক্তব্য ইন্টারনালি তারা বলার চেষ্টা করছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকা কিংবা ভিন্ন ধরনের কিছু একটা আপনি গেস করতে পেরেছেন। কিন্তু আপনি জানেন যে আমাদের এই বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আজকে নতুন কিছু নয়। এই দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্তই অনৈতিকভাবে এই ফেসিবাদ শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় সবকিছু তারা করেছে। কিন্তু জনতার বিজয়ে জনতা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে সেটা তাদের দেখার বিষয়। তাদের দেশ তারা রক্ষা করেছে। এই জায়গায় ভারতের ইন্ধন, ভারতের এই ধরনের বক্তব্য, ভারতের এই ধরনের থ্রেটমূলক কিছু কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে তারা মূলত আপনাদেরকে আরেকটু দুর্বল করার চেষ্টা করছে কিংবা আপনাদেরকে ভিন্নভাবে একটু চাপে রাখার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি সেটা কোনো অবস্থায় এই স্বাধীন বাংলাদেশে হতে দেওয়া হবে না। এবং এই বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে বিগত দিনে যেভাবে ছিলেন এখনো থাকবে। এবং 1971-এ আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পেরেছি। এ ধরনের কোনো সংঘাতময় পরিস্থিতি আমরা কখনোই চাই না। কিন্তু যদি বাধ্য করা হয় তখন এদেশের জনগণ অবশ্যই তাদের সেই ধরনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছে। আপনি জানেন যে ভারত আমার পার্শ্ববর্তী দেশ, তার সাথে আমার সৌজন্যমূলক সম্পর্ক থাকবে, তার সাথে আমার কূটনৈতিক সম্পর্ক থাকবে, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু কোনো অবস্থায় তিনি আমার দেশের নাগরিকদের উপরে অনৈতিক চর্চা করতে পারেন না, গণতন্ত্রকে হরণ করতে পারেন না, চাপিয়ে দিয়ে কোনো ধরনের কোনো কাজ তিনি করতে পারেন না। কারণ আপনাকে মনে রাখতে হবে আমরা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ। আপনারা যেই কথাটি এতদিন পর্যন্ত বলেছেন যে পাকিস্তানিদের কাছ থেকে আমরা বাংলাদেশকে স্বাধীনতা এনেছি, কেন এনেছি? শোষণ মুক্ত, আজকে তাদের নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ গঠন করেছি। কিন্তু একই অবস্থা যদি পার্শ্ববর্তী দেশ চালাতে থাকে তাহলে সেটা কোনোদিনই আমাদের স্বাধীনতাকে কোনোদিনই সুন্দরভাবে গঠন করা কিংবা পালন করা সম্ভব নয়। যেটা গত 16 বছর পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশটাকে একটি করদ রাজ্যে পরিণত করার নামান্তর তারা শুরু করেছেন এবং সেটার বাস্তবায়নেরই আজকে হয়তো ইঙ্গিত আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আল্লাহর রহমত যে এই বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে শেষ সময় এসে এমন ভাবে রক্ষা করেছেন, যদি সেটা না করতেন তাহলে হয়তো আজকের এই ভারতের কার্যক্রম দিয়েই প্রমাণিত হয় যে আপনাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতো। আমি মনে করি এই ধরনের যত ধরনের থ্রেট তারা দিবেন এটা সম্পূর্ণ কূটনৈতিক বিবর্চিত কাজ। আমি মনে করি বাংলাদেশের জনগণের সাথে কোনো ধরনের ভারতের জনগণের সাথে সংঘাত নয়, কিন্তু বাংলাদেশের রাজনীতিকে তারা প্রভাবিত করে এদেশের জনগণকে অধিকার বঞ্চিত করা সেটা অবশ্যই এদেশের জনগণ মেনে নিবে না এবং আমি মনে করি ভারতের জনগণও মেনে নিবে না। কিন্তু মোদীর সরকার কিংবা তাদের ভিতরে রাজনৈতিক যে নেতাকর্মী রয়েছে তারা চায় এই দেশটাকে একটি বিকৃতভাবে কিনে নিতে, এই দেশটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে, যেটা এদেশের জনগণ কোনোদিন মেনে নিবে না। সাগর ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে স্বাধীন হওয়ার পরে মনে হচ্ছে আপনার দৃষ্টিতে বিএনপি কিংবা জামাত তাদের মধ্যে কোনো ধরনের ইন্টারনাল প্রবলেম শুরু হয়েছে কিনা? আমি মনে করি এটা শুরু হয় নাই। এক ঘরে চার ভাই থাকে, চারটা মতদর্শে চলে। বাবা যখন ঘর সংসার পরিচালনার দায়িত্বে থাকে তখন চারজনে চারটা মত দেয়। বাংলাদেশের সদ্য আজকের আওয়ামী লীগ থেকে আমরা স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি। স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে স্বভাবতই এই দেশের রাজনীতিটা এখনো মুক্ত হয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলের জন্য। জামাত তার জায়গায় রাজনীতি করবে, বিএনপি তার জায়গায় রাজনীতি করবে, চরমনাই তার জায়গায় রাজনীতি করবে, গণ অধিকার তার জায়গায় রাজনীতি করবে। এটা তো রাজনৈতিক সৌন্দর্যতা। আমরা 16 বছরে যেটা পাইনি সেটা মাত্র এই গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আমরা কিন্তু সেখানে পেয়েছি। আমি মনে করি এই জায়গায় যে আলোচনা হয় সেটা একেবারেই নিচের লেভেলের জায়গা থেকে বেশি কাদা ছড়াছড়ি হয়, কিন্তু উচ্চ জায়গায় যারা রয়েছেন আমি মনে করি তারা এইটাকে অতটা সিরিয়াস নিচ্ছে না যতটা সিরিয়াস আপনি বলার চেষ্টা করছেন সাগর ভাই। আমি মনে করি বাংলাদেশের আগামী দিনে আওয়ামী লীগের এই অপরাজনীতির মুখোশ উন্মোচন করতে এবং তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। হতে পারে ভিন্ন আদলে আপনি নির্বাচন করবেন, হতে পারে আপনি ভিন্ন প্ল্যাটফর্মে নির্বাচন করবেন, কিন্তু
কিন্তু আমাদের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যাতে বাংলাদেশের কেউ আমাদের এই স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যারা খুন করেছে, গতকালকার আপনার আমাদের কি বলে উপদেষ্টা জনাব নাহিদ সাহেব বলেছেন যে 800 তালিকা ইতিমধ্যে তারা করে ফেলেছেন, 800 মানুষকে হত্যার তালিকা করেছেন। এছাড়া ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা থেকে আপনি তথ্য পেয়েছেন যে প্রায় 1000 পিপল আজকের এই শেখ হাসিনা হত্যা করেছে। অতএব এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কোন জায়গায় তারা এস্টাবলিশড হওয়ার কোনো সুযোগ বাংলাদেশে নেই, কারণ জনগণ তাদেরকে প্রতিহত করবে। সরকারও বারবার একই কথা বলছে। এখন প্রথম কাজ হচ্ছে আজকে তাদের বিচার করা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি সেজন্য ধন্যবাদ জানাই, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে আমরা এই যে যুদ্ধ করেছি, এই যুদ্ধের আজকের এই অবস্থানটা যদি আমাদের আরো লম্বা সময় হতো, যদি সেনাবাহিনী আমাদের পাশে এসে না দাঁড়াতো, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, দাঁড়ানোর প্রেক্ষিতে আজকের স্বাধীন বাংলাদেশ সুষ্ঠু সুন্দরভাবে আমরা পরিচালনার সুযোগ পাচ্ছি। অতএব আমরা মনে করি আমাদের এই দেশের এই মুহূর্তে যেটা প্রধান আলোচনা সেটা হচ্ছে এই দেশকে স্বাধীনভাবে পরিচালনার জন্য আইন শৃঙ্খলার যে অবনতি আওয়ামী লীগ করে গিয়েছে, মানুষকে হত্যার মধ্য দিয়ে পুলিশকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, সেই জায়গাগুলোতে আমাদের রিফর্ম করতে হবে। আমাদেরকে সকল জায়গাগুলোতে আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে রিক্রুট করতে হবে। তারপরে গিয়ে আস্তে 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 এমন একটা পরিবেশ তৈরি হবে যেটার মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। সাগর ভাই, সেই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে এবং স্বাধীন সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রক্ষার জন্য পার্শ্ববর্তী সকল রাষ্ট্র সহ দেশে বিদেশে সবার সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে। কিন্তু আমরা মনে করি আমাদের এই বিজয়কে যদি ছিনিয়ে নেওয়ার জন্য পাশে বসে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ করে, তা কোনোদিন মেনে নেওয়া হবে না, হবে না। আপনি দেখেছেন গতকালকের 1 মাস পূর্তিতে শহীদি যে মার্চ হয়েছে, সেখানে লক্ষ লক্ষ ছাত্র জনতা, আপনি বাংলাদেশের বাহিরে আর কোথাও দেখাতে পারবেন না যে স্বাধীনতা অর্জনের পরে 1 মাস পরেও গিয়ে সেই স্পিরিটকে ধারণ করে জনগণ এখনো রাজপথে থাকে। একমাত্র বাংলাদেশ সেখানে সম্ভব হয়েছে। অতএব কুচক্রী মহলরা এখনো জাগ্রত আছে, কিন্তু আমি মনে করি কোন কুচক্রী মহলদের কোন ষড়যন্ত্র আমাদের মধ্যে ঐক্যের ফাটল ধরাতে পারবে না। বাংলাদেশের জনগণের দৃশ্যত যা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে জামাত এবং বিএনপির যে বক্তব্যের একটা দূরত্ব দেখতে পাচ্ছি এবং অন্যান্য বিষয়েও তাদের দ্বিমত, বিশেষ করে নির্বাচন নিয়ে বিএনপি চাচ্ছে দ্রুত সম্ভব নির্বাচন হোক, কিন্তু আজকেও জামাত ইসলামের আমির বলেছে যে নির্বাচন তারা দ্রুত চান না। এর কয়েকটা কারণ তারা দেখিয়েছে। এই দূরত্বগুলিকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি যে এক একটা রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। আপনি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা ভিন্নভাবে উপস্থাপন করছেন কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলও তার ভাষাগত জায়গাটা দেখেন। তিনি বলেছেন যে যতটা সম্ভব দ্রুত নির্বাচন করবেন, কিন্তু টাইম ফ্রেম তো আমরা বেঁধে দেইনি। আমাদের পক্ষ থেকে বিএনপির মহাসচিবও বলেনি যে আগামীকালকেই নির্বাচন দিতে হবে, পরশুই দিতে হবে। বরং দেখেন আমাদের মহাসচিব যখনই বক্তব্য দিয়েছেন তারপরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তাকে ইনভাইট করেছেন, তাদের সাথে বসা শুরু করে দিয়েছেন। এটাকে বিকৃতভাবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই। জামাত হয়তো খোলামেলা বলে দিয়েছে যে আগামী নির্বাচন আমরা যথাসম্ভব তাদেরকে সময় দিতে চাই, ভালো কথা, তারাও সময় দিতে চায়, আমরাও দিতে চাই, অন্যরাও দিতে চায়। আর একটা জিনিস সাগর ভাই, আপনাকে ফ্যাক্ট অনুধাবন করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে রেখে গিয়েছে, সেই অবস্থায় আপনি যদি বলেন আজকে নির্বাচন কোনোদিন হবে না, এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা সমগ্র বাংলাদেশের ভিতরে ভিতরে তন্দ্রে তন্দ্রে রয়ে গিয়েছে। পুলিশ নেই, র্যাব নেই, সেনাবাহিনী সারা দিন রাত কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে আপনার তো নির্বাচনের প্রশ্নই আসে না। হয়তো নির্বাচনে আমাদেরকে অবশ্যই যেতে হবে। সেই কারণে একটি দলের মহাসচিব হিসাবে, পার্টির মহাসচিব হিসাবে, সর্ববৃহৎ দল হিসাবে তাদের সেই স্টেটমেন্ট তো থাকবে, কারণ আমরা তো স্বৈরশাসক না, আমরা তো কোনো স্বৈরশাসক গজাইতে দেব না। আমরা সে কারণে সবসময় বলতেই থাকবো, কিন্তু বাস্তবতার নিরিখে যতটুকু সময় এই সরকারের দরকার আমি মনে করি সেটা এই সরকার নিবে। এবং আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন মানে সম্মানিত ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, তার আত্মমর্যাদা আছে। তিনি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই সকল সমস্যা সমাধান করবেন, আমি মনে করি সকল রাজনৈতিক দল তাদেরকে অবশ্যই সেই সময়টা দিবে, যেটা যুক্তিযুক্ত। শেষ মন্তব্য এই পর্যায়ে আপনার কাছ থেকে সেটা হলো যে ভারত যেহেতু এই যে যুদ্ধের ডাক, যদিও বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এটা বলেনি, তবে তারা তাদের সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতির ডাকের মধ্যে সেখানে বাংলাদেশ প্রসঙ্গটাও রাজনাথ সিং রেখেছে। সেখানে আমাদের এই নতুন সরকারের সময় নতুন অনেকগুলি চ্যালেঞ্জের কারণে নিজেদের মধ্যে অনেকেই মনে করে যে একটা দূরত্ব এই দল ওই দলের সাথে, জনতার সাথে, ছাত্রের সাথে জনতার একটা দূরত্ব তৈরি হচ্ছে। এই সুযোগে আপনি কি মনে করেন কিনা যে আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলি এগুলি আবারও হয়তো ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে? এক্ষেত্রে আন্তর্জাতিক ওই ধরনের হুমকিকে মোকাবেলা করবার জন্য কতটা ঐক্যবদ্ধ থাকবে বলে আপনি বিশ্বাস করেন? আবারও
আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে যে পরিবেশ বিরাজ করছে, সেনাবাহিনী তার হারানো সকল ঐতিহ্য আজকের ফিরিয়ে পেয়েছে, এবং বাংলাদেশের আজকে যদি কোনো আওয়ামী লীগের আমলে কোনো যুদ্ধ হইতো, সেই যুদ্ধে হয়তো আপনি দেখতেন প্রশাসন নামাতো, কিন্তু দেশবাসী হয়তো ইনভলভ হতো না। কিন্তু আজকের প্রমাণ হয়েছে এখন এই মুহূর্তে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, সেটাকে মোকাবেলা করার জন্য কোনো বাহিনীই নয়, সমগ্র জনগণ, দল মত জাতি ধর্ম বর্ণ ঐক্যবদ্ধ নির্বিশেষে তারা সেখানে দাঁড়াবে। একটা জিনিস স্পষ্ট হয়েছে, এই যুদ্ধটা শেখ হাসিনাই লাগাতে চায়, এই যুদ্ধটা শেখ হাসিনারই প্ল্যান, আর সে কারণেই গত 16 বছর পর্যন্ত তিনি ষড়যন্ত্র করেছেন, আর আজও সেই ভারতে গিয়ে বসে থেকে কুচক্রী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তবে সাগর ভাই, আমি আপনাকে দুটো জিনিস বলে যেতে চাই, এটা ভারতের দুই ধরনের মাস্টার প্ল্যান হতে পারে। একটা হচ্ছে আপনাকে ভয়ভীতি, এই নামটা উচ্চারণ করেছে আর আপনি ভেগা চাকা দিয়ে যাবেন যাবেন ভাব, এটার মধ্যে কিছু কুচক্রীপনা করবে, কিন্তু আদতে যদি তারা গণতান্ত্রিক দেশ হয়, সত্যিকার যদি তাদের দেশের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ তাদের থাকে, তাহলে আমি মনে করি ভারতের কোন নাগরিক বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চায় না। যেহেতু কোনো দেশ চায় না, অতএব সেই দেশের কোনো অপশক্তি আমার সাথে যুদ্ধে লড়তে আসবে না। যদি আসেও, তাহলে এদেশের জনগণ যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, গণভবনকে রক্ষা করেছে, বাংলাদেশের মানচিত্র রক্ষা করেছে, একই উপায়ে ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তারপর তাদেরকে তাড়াবে এবং তাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত আছে, এবং সেই যুদ্ধে বাংলাদেশের নাগরিকরা তার স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু আমরা মনে করি, এখনো আহ্বান জানাই, যুদ্ধের কোন ধরনের সূত্র তৈরি হোক সেটা আমরা চাই না। আমরা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি, গণতন্ত্র আমরা ফিরে পাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতান্ত্রিক জায়গায় আমার রাস্তাটা তৈরি হওয়া। অতএব এই তৈরিকৃত রাস্তায় আজকে কেউ কাটা তৈরি করবেন না। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, ওয়াকারুজ্জামান সহ যারা আজকে নির্লসভাবে কাজ করছে, তাদেরকে সহযোগিতা করবে। আমি মনে করি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্বে যেভাবে গণতান্ত্রিক লড়াই করেছে, তেমনি ভাবে লড়াই করবে। আমাদের বন্ধু প্রীতিম দল জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, অন্যান্য যত দল আছে বাংলাদেশের, সবাই মিলে অন্ততপক্ষে হাসিনার ব্যাপারে এবং ভারতের আগ্রাসনের ব্যাপারে ঐক্যবদ্ধ। আর অন্য ইন্টারনাল আমাদের মধ্যে সমস্যা থাকতে পারে, কথোপকথন থাকতে পারে, আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। ভারতের কোন ধরনের আধিপত্যবাদ এবং আওয়ামী ষড়যন্ত্রের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ, এবং তখন আমরা সবাই মিলেই তাদেরকে প্রতিরোধ করব, প্রতিহত করব। কিন্তু আমি মনে করি একদম স্পষ্ট, প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা সেই পর্যায়ে আমরা যাব না। আপনারা কি ডক্টর ফয়জুল হকের সাথে একমত কিনা? প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই মন্তব্য বক্সে আপনাদের মতামত লিখবেন। আমি মাহমুদুর রহমান মাহমুদ আপনার কাছে যাচ্ছি। ডক্টর ফয়জুল হক, আপনাকে এই পর্যায়ে ধন্যবাদ জানাই।